আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে ইসরায়েল নয়, বরঞ্চ ইরানই এখন প্রধান শত্রু। আর এটি আমার মন্তব্য নয়, সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনীতিক উপদেষ্টা সরাসরি এই মন্তব্য করেছেন। তার মতে, বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসাবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। গত বৃহস্পতিবার দুবাই প্রেস ক্লাবের একটি মিডিয়া ব্রিফিংয়ে আরব আমিরাতের কূটনীতিক উপদেষ্টা আনোয়ার গারগাস তার বক্তব্যে বলেন, আমরা পুরোপুরি সচেতন যে অনেক আরব সমাজেই ইসরায়েলকে প্রধান শত্রু হিসাবে দেখে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন। আরব আমিরাতের কূটনীতিক তার বক্তব্যে আরও বলেন, ইরান উপসাগরীয় রাষ্ট্রগুলোর উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এ কারণে আমরা তাদের বিশ্বাস করি না এবং তাদের প্রধান শত্রু হিসাবে মনে করি। তিনি আরও জানান যে ইরান সবগুলো উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে, এমনকি তারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করলেও তাদের উপরও কিন্তু হামলা হয়েছে। জনাব গারগাস উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আরব আমিরাতের গভীর উদ্বেগ রয়েছে। তিনি বলেন, ইরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণ এবং নিরাপত্তার নিশ্চয়তা চায়, তেমনি আরব আমিরাতও ভবিষ্যতে এ ধরনের হামলা আর হবে না তার নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ চায়। সংযুক্ত আরব আমিরাত তার বক্তব্যে স্পষ্ট করতে চেয়েছে, এটি ইরানের উপর হামলার আহ্বান নয়, বরঞ্চ আঞ্চলিক ঝুঁকির উৎস স্পষ্ট করা এবং কূটনীতিক পথ খোলা রাখা। গার্গস বলেন, ইরানের এই আগ্রাসন উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তার অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এবং সংযুক্ত আরব আমিরাত যেইভাবে ইরানকে কেন্দ্র করে তাদের যে অবস্থান সেটা পরিষ্কার করেছে এবং ইরানকে তারা প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল ব্যতীত। এই বিষয়ে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যদি যুদ্ধবিরতি হয় বা একটি স্থায়ী সমাধানও হয়, সেটা কতদিন টিকবে তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ উপসাগরীয় দেশগুলো যে কোনো ধরনের যুদ্ধবিরতি বা শান্তিকালীন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আরও লং টার্ম লড়াই করার জন্য আরও ব্যাপক সামরিক প্রস্তুতি নেবে এবং এই যুদ্ধবিরতি এবং স্থায়ী সামরিক চুক্তি যে কোনো মুহূর্তে আবার ভঙ্গুর হয়ে যেতে পারে। আবার উপসাগরীয় দেশগুলো কিছুটা সময় নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলা করার জন্য প্রলুব্ধ করতে পারে, অর্থায়ন করতে পারে। আর এই সকল কিছুইগুলো এখন নির্ভর করছে দেশগুলোর সামরিক সক্ষমতা কত দ্রুত গতিতে বৃদ্ধি পায় বা ইরানকে কাউন্টার করার জন্য নিজেকে তারা কতটুকু সক্ষম ভাবে। দেখুন, যে কোনো যুদ্ধক্ষেত্রে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করা অত্যন্ত জটিল বিষয়। সামরিক পরিকল্পনা, সামরিক শক্তির ব্যয় এবং বড় সাফল্য পাওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায়। বর্তমানে কিন্তু মাল্টি ফ্রন্টে যুদ্ধ করার কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একই অবস্থা হয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে যখন সাংঘর্ষিক পরিস্থিতি চলছে, ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর সক্রিয় হওয়া এবং ব্যাপক শক্তি প্রয়োগ করা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আর এই জন্য উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সাময়িক সময়ের জন্য আপোষ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 14 দিনের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হলে দুইটি ফ্রন্টে যুদ্ধ করার থেকে উত্তর সীমান্তের ফ্রন্ট বন্ধ করে দিয়ে ইরানের একক ফ্রন্টে যুদ্ধ করার সুযোগ হবে। আর এই জন্যই কিন্তু নজিরবিহীনভাবে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে নিজের পক্ষ থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং আল জাজিরার বিভিন্ন ধরনের সংবাদের কলামে উল্লেখ করা হচ্ছে, ইসরায়েলের মন্ত্রিসভায় কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ভোট হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেবাননের সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণায় তেল আবিবে তীব্র ক্ষোভ এবং অস্বস্তির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি হিসাবে বর্ণনা করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এই ধরনের আগাম ঘোষণা ইসরায়েলি নীতি নির্ধারকদের হতবাক করেছে। সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতির সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর ঘোষণা করা হয়। তবে ডোনাল্ড ট্রাম্পের এই একতরফা ঘোষণা ইসরায়েলের সার্বভৌমত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়াকে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। দেশটির অনেক রাজনীতিবিদই কিন্তু এমনটা
মনে করছেন। এখানে উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা নতুন কিছু নয়। এর পূর্বেও যখন ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছিল, ঠিক এমতো অবস্থায় দুই দেশের পক্ষে ঘোষণা দেওয়ার পূর্বেই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করে দেন। ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছিল। অভিযোগ উঠছিল যে ভারতের সিদ্ধান্ত ওয়াশিংটন নেয়, বাট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে যা বলা হয় ভারতের সরকার তাই বাস্তবায়ন করে। ভারতের রাজনীতিতেও কিন্তু তোলপাড় শুরু করেছিল এই ধরনের প্রক্রিয়া। বর্তমানে ইসরায়েলের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা, মিসাইল সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে তারা কতটুকু দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া দেখাতে পারে, এই সার্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যে মূল্যায়ন ছিল সেটা অনেকটাই বড়ভাবে ভুল প্রমাণিত হয়েছে, এটি কিন্তু প্রতীয়মান, যেটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কিন্তু আলোচনা হচ্ছে। কারণ যুদ্ধকালীন প্রায় 1 মাসের বড় সংঘর্ষের পরও ইরান তার মিসাইল লঞ্চিং সক্ষমতা 50% বেশি এখনো রাখতে পেরেছে, এটা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এছাড়াও অভ্যন্তরীণভাবে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে সেটাও সক্রিয় রয়েছে। এমতো অবস্থায় ইরানের এই শক্তিশালী অবস্থানকে কেন্দ্র করে চারদিক থেকে ব্যাপক পরিসরে ফ্রন্ট ওপেন রেখে যুক্তরাষ্ট্র হামলা করে বড় সফলতা পাবে না। যার জন্যই কিন্তু একদিকে যখন লেবাননের ফ্রন্ট বন্ধ করা হয়েছে, ঠিক অপরদিকে সিরিয়া থেকে দীর্ঘ 10 বছর পর যুক্তরাষ্ট্র তার সকল সেনা এবং সকল ধরনের সরঞ্জাম প্রত্যাহার করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দীর্ঘ 10 বছর পর সিরিয়া থেকে নিজেদের সর্বশেষ সেনা সদস্যদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার 16 এপ্রিল দেশটির হাসাকাহা অঞ্চলের কাসরাক সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে যাওয়ার মাধ্যমে প্রায় 1 দশকের সামরিক উপস্থিতির অবসান ঘটল। সিরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, মার্কিন সেনারা সরে যাওয়ার পরপরই সিরিয়ান সামরিক বাহিনীর 60তম ডিভিশন কাসরাক ঘাঁটিতে প্রবেশ করেছে। এই ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ছিল, যেটি ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ইরান লেবাননে যে কোনো ধরনের সহযোগিতা প্রেরণের ক্ষেত্রেও এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা তৈরি করত। 2015 সাল থেকেই এই ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থান ছিল, তবে অবশেষে এই ঘাঁটিটিও খালি করল যুক্তরাষ্ট্র। এর কারণ হলো গত কয়েক দিনের ইরানের সঙ্গে যুদ্ধের সময় দফায় দফায় এই ঘাঁটিটিতে হামলা হয়েছে এবং যুক্তরাষ্ট্র শক্তিশালীভাবে সেই হামলাগুলো প্রতিরোধ করতে পারেনি। দেখুন, একদিকে যখন লেবাননের সঙ্গে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা, সিরিয়া থেকে সকল সেনা প্রত্যাহার, আবার অপর দিকে এই মধ্যপ্রাচ্যে নতুন করে 10 থেকে 12 হাজার যুক্তরাষ্ট্রের সেনা সদস্য মোতায়েন, এই সকল কিছু ইঙ্গিত দিচ্ছে বড় কিছু করতে চলছে যুক্তরাষ্ট্র, যেখানে তারা একক ভিত্তিতে এক টার্গেটে হামলার জন্যই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হলো, এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ইরানের সঙ্গে প্রকৃতপক্ষে কোনো লং টার্মের কোনো সমঝোতা যুক্তরাষ্ট্র কি করবে, নাকি আরও শক্তিশালী হামলা করে তার দর কষাকষির জায়গাটাকে আর একটু শক্তিশালী করে নেবে? দেখার বিষয়ে চূড়ান্তভাবে ডোনাল্ড ট্রাম্প আসলে কি করেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।